প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর আবার আসিব ফিরে এই কবিতাটির একটি আলোচনা করব। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটিতে মূলত এই কবিতার কঠিন অংশের ব্যাখ্যা, নৈবেত্তিক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো, যাতে তোমরা খুব সহজে এই কবিতাটি থেকে সৃজনশীল প্রশ্নের যে বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন এসে থাকে তার উত্তর করতে পারো বা ব্যাখ্যা করতে পারো। সেই বিষয়টি আমরা এখান থেকে তোমাকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠটি থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো, তার মানে শিক্ষণফল যেটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা এবং বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যের প্রতি তারা আকৃষ্ট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যদি তুমি ক্লাসটা করে থাকো তাহলে দেখব যে আবার আসিব ফিরে এই কবিতাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন তিনি বাংলার রূপ বৈচিত্র্যের প্রতি মোহমুগ্ধ, আর তাই মৃত্যুর পরেও এই দেশের সাথে তার যে একটি বন্ধন, আত্মার যে সম্পর্ক, তা কখনো ছিন্ন হবে না। তিনি বারবার এই দেশে ফিরে আসতে চান। প্রয়োজনে তিনি যদি মানুষের রূপেও আসতে না পারেন, তিনি পাখি, প্রকৃতি বা যে কোনো প্রকৃতির উপাদান হয়ে তিনি এই বাংলায় ফিরে আসতে চান। এখানে মানুষের সাথে প্রকৃতির হৃদয়ের যে মমত্ব বন্ধন বা মানুষ প্রকৃতির মধ্যে যে নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারছে, তা আমরা জীবনানন্দ দাশের এই কবিতায় দেখতে পাই। কবি জীবনানন্দ দাশ তিনি আধুনিক কবি, তিনি 30-এর দশকের কবি এবং তার কবিতায় আমরা যে আধুনিক চেতনা দেখতে পাই, সেই আধুনিক চেতনায় যে বিষয়টি ফুটে উঠেছে মানুষের অস্তিত্ব এবং প্রকৃতি ভাবনা। প্রকৃতির মধ্যে মানুষ কিভাবে মিশে একাকার হয়ে প্রেমময় হয়ে ওঠে, সেই বিষয়টিও কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই। তোমাদেরকে একটু সারসংক্ষেপে বলছি, তোমরা একটু খেয়াল করবা। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি দেশকে খুব ভালোবাসেন, অর্থাৎ দেশের প্রতি কবির যে ভালোবাসা, দেশের প্রতি কবির যে মমত্ববোধ, তা ছিল অপরিসীম। প্রিয় জন্মভূমির যে তুচ্ছ জিনিসগুলো আছে তা তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়ে। এখানে একটু খেয়াল করবে তোমরা সবাই যে প্রকৃতিতে অনেক কিছুই আছে। এই প্রকৃতির অনেক তুচ্ছ উপাদান, যেমন এই কবিতায় একটা খুব মজার বিষয় আমরা দেখতে পেরেছিলাম যে সুদর্শন নামক একটি পোকার কথা বলা হয়েছে। এই পোকাটা কিন্তু দেখতে সুন্দর নয়, এই পোকাটা দেখতে কালো এবং এটা কিন্তু গোবরের একটি পোকা, কিন্তু সেই পোকাটিও কবির দৃষ্টিতে অপরূপ হয়ে এই কবিতায় ধরা পড়ে এবং তিনি কিন্তু সেই পোকার বেশ ধারণ করে তিনি এই বাংলার মধ্যে বা বাংলার মাঝে ফিরে আসতে চান। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতা বাঁধন শেষ হবে না। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে, তোমরা সবাই স্লাইডে একটু খেয়াল করে দেখবে যে কবি এই দেশের সাথে বারবার এক মমতার বন্ধনে আবদ্ধ হতে চেয়েছেন। তিনি চেয়েছেন বাংলার প্রকৃতি, বাংলার মাঠ, বাংলার ফসল, বাংলার ক্ষেত, বাংলার নদী, এই সব কিছুর মধ্যেই মিশে থাকাতেই জীবনের সার্থকতা, এবং সেই সার্থকতা থেকে তিনি বারবার বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসতে চেয়েছেন। এবার আমরা একটু দেখি, তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেত্রে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। একদিন শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলার রূপময় প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেবেন। এটা কিন্তু কবির স্বপ্নের কথা। কবি জানেন না তিনি আর কখনো ফিরে আসতে পারবেন কিনা, কারণ মানুষের জীবনে মৃত্যুটা খুব স্বাভাবিক। প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর স্বাদ নিতে হয়, মৃত্যু চিরন্তন। কিন্তু এই চিরন্তন মৃত্যুকেও তিনি কিন্তু অতিক্রম করতে চেয়েছেন প্রকৃতির মধ্যে মিশে থাকার মধ্য দিয়ে। তিনি হিন্দু ধর্মের যে পুনর্জন্মবাদ, সেই পুনর্জন্মবাদকেও কিন্তু এই কবিতায় ব্যবহার করেছেন এবং তিনি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তিনি যদি মানুষ হয়ে ফিরে আসতে নাও পারেন, এই দেশের প্রকৃতির অন্যান্য উপাদান হয়ে তিনি এই দেশে বারবার ফিরে আসবেন। আমরা এই কবিতাটি থেকে মূলত কয়েকটি জিনিস জানতে পারছি। সেটা হচ্ছে জন্মভূমির সাথে কবির ভালোবাসার যে গভীরত্ব,
সেই গভীরত্বের দিকটি। কবি তার দেশকে ভালোবাসেন বলেই নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারেন এবং এই দেশের প্রতি তার যে মায়া, তার যে মমতা, তা কিন্তু কখনো শেষ হবে না, বরং তিনি বারবার এই দেশে ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসতে চান এবং প্রকৃতির যে উপাদানগুলো হয়ে তিনি ফিরে আসতে চান তার মধ্যে আছে শঙ্খচিল বা শালিক, কখনো ভোরের কাক হয়ে, আবার এই কার্তিকের নবান্নের দেশে আসবেন। এখানে কিন্তু একটা কথা বলে রাখা দরকার, কার্তিক মাসে যে নবান্ন উৎসব হয় হেমন্তে ধান কাটার পরে, এই নবান্ন উৎসব কিন্তু বাংলার কৃষকের জন্য খুব আনন্দের, কারণ তখন নতুন ধান ওঠে এবং সেই নতুন ধান দিয়ে একটি উৎসব করা হয় যেটাকে নবান্ন উৎসব বলা হয়। সেই নবান্ন উৎসব দেখতেও কিন্তু তিনি এই কাকের ছদ্মবেশ নিয়ে আবার ফিরে আসতে চান। এখানে কিন্তু যে কথাটা বলা হয়েছে, বাংলার কৃষি ঐতিহ্যের প্রতি কবির যে ভালো লাগা, বাংলার কৃষি সংস্কৃতির প্রতি তার যে গভীর মমত্ববোধ, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি হাঁসের রূপ ধারণ করতে চান, তিনি বকের বেশে ফিরে আসতে চান, যখন বকগুলো সন্ধ্যার সময় মেঘের কোল ঘেঁষে ঘরে ফিরে যাচ্ছেন, সেই বকের মাঝেও যেন কবিকে খুঁজে পাওয়া যাবে, এরকম একটি স্বপ্ন কিন্তু তিনি এই কবিতায় প্রকাশ করেছেন। তাহলে এই কবিতার মূল বিষয়টা কি তোমরা কি বলতে পারবে? আশা করি তোমরা আমার এতক্ষণের ব্যাখ্যা থেকে বুঝতে পেরেছ যে এই কবিতার মূল বিষয় হচ্ছে প্রকৃতির মধ্যে মিশে থাকা, প্রকৃতির সাথে মানুষের হৃদয়ের যে বন্ধন, সেই বন্ধনটিই হচ্ছে এই কবিতার মূল বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে কবিতার যে কঠিন অংশগুলো আছে সেই কঠিন অংশের ব্যাখ্যাগুলো দেখব এবং যেটা বলে হচ্ছে যাতে তোমরা কবিতার প্রত্যেকটি লাইন খুব ভালো করে বুঝতে পারো এবং এখান থেকে যে কোনো অনুধাবন প্রশ্ন আসলে তুমি যেন খুব সহজে উত্তর করতে পারো, আমরা তার একটি ধারণা দেবার এখানে চেষ্টা করব। 1 নাম্বার, আবার আসিব ফিরে। এই কথাটির মধ্য দিয়ে কি বলা হয়েছে? আবার আসিব ফিরে বলতে কবি কিন্তু মৃত্যুর মধ্য দিয়েই মানুষের জীবন শেষ নয় সেই ইঙ্গিতটিকে তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করেন মৃত্যুই তার জীবনের শেষ পরিণতি নন, তিনি বারবার ফিরে আসতে চান। এখানে হিন্দু ধর্মের যে পুনর্জন্মবাদটি আছে সেই পুনর্জন্মবাদটিকে তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন এবং তিনি আরও একটি কথা বলেছেন যে মানুষ মৃত্যুর মধ্য দিয়েই তার জীবনকে শেষ করে না, বরং এই প্রকৃতির মধ্যে ভিন্ন ভিন্ন উপাদান হয়ে তিনি যখন ফিরে আসবেন তখনই কিন্তু বাংলার সাথে, বাংলার প্রকৃতির সাথে তার যে হৃদয়ের গভীর সম্পর্ক, সেই সম্পর্কটি স্থাপিত হবে। আমরা একটু ব্যাখ্যাটা করি। কবি এই বাংলার নিসর্গকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন এবং এ দেশের প্রকৃতির প্রতি কবির অসীম মমতা। বাংলার আকর্ষণ থেকে কবি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না, অর্থাৎ মৃত্যুর পরেও তিনি যে বাংলার এই অপরূপতা, সেই অপরূপতা থেকে কিন্তু তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। কবির বিশ্বাস মৃত্যুর পরেও তিনি বাংলাকে ভুলে থাকতে পারবেন না। এখানে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে মৃত্যুকেই তিনি জীবনের শেষ মনে করেননি, অর্থাৎ মৃত্যুর পরেও এই দেশের প্রতি তার যে মমত্ববোধ বা মৃত্যুর পরেও এই দেশের প্রতি তার যে ভালো লাগা, ভালোবাসা, সেই বিষয়টি কিন্তু আমরা এই কবিতাটিতে দেখি। কবির বিশ্বাস তিনি মানুষ না হলেও অন্য প্রাণীর রূপে এই বাংলায় ফিরে আসতে চান, বা তিনি বিশ্বাস করেন যে মানুষ না হলেও তিনি অন্য প্রাণীর রূপে এই বাংলায় ফিরে আসবেন। এখানে মূলত যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে কবি এই দেশকে এতটাই ভালোবাসেন যে যে কোনো মূল্যেই হোক তিনি এই দেশের মাঝে নিজেকে মিশিয়ে রাখতে চান, দেশের মধ্যে তিনি লীন হয়ে যেতে চান। এই বিষয়টি কিন্তু এই কবিতার খুব গুরুত্বপূর্ণ দিক। আমরা পরবর্তী স্লাইডটি একটু লক্ষ্য করব। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। এই চরণটিতে কি বোঝানো হয়েছে আমি আগে একটু বলে নিই। তোমরা হয়তোবা লক্ষ্মী পেঁচা সম্পর্কে খুব ভালো ধারণা তোমাদের নেই। লক্ষ্মী পেঁচা হচ্ছে সাদা রঙের, সম্পূর্ণ সাদা রঙের একটি পেঁচা, যেটি এখন আর আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। এবং এখানে একটা মিথ কাজ করে, হিন্দু ধর্মের যে পুরাণ বা হিন্দু পুরাণ অবলম্বনে এই লক্ষ্মী পেঁচা হচ্ছে দেবী লক্ষ্মীর বাহন। দেবী লক্ষ্মী যদি কাউকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের বার্তা, সেই আশীর্বাদের বাণী কিন্তু এই লক্ষ্মী পেঁচা বহন করে নিয়ে আসে। তোমাদেরকে একটা মজার তথ্য দিচ্ছি যে হ্যারি পটার নামক যে সিরিজটি ছিল, বা যে তোমার হ্যারি পটার যেটা ছিল, হ্যারি পটারে একটি পেঁচা কিন্তু হ্যারির জন্য সবসময় বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের নির্দেশনা নিয়ে আসতো। সেই পেঁচাটা কিন্তু এই লক্ষ্মী পেঁচা, এবং এখানে কিন্তু সেই মিথটিকেই ব্যবহার করা হয়েছে। আমরা এই কবিতায় যে বিষয়টি দেখতে পাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এই কবিতার মধ্যে মূলত
যে বিভিন্ন মিথও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পুরাণের মধ্য দিয়ে কবি কিন্তু একটা কথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সব কিছু দিয়েই কবি এই দেশকে উপলব্ধি করেন। আমরা এবার মূল ব্যাখ্যাটিতে দেখি। শিমুলের ডালে লক্ষ্মী প্যাঁচা ডাকার মধ্য দিয়ে বাংলার মায়াময় রূপ তুলে ধরেছেন, অর্থাৎ লক্ষ্মী প্যাঁচা যখন শিমুল গাছের ডালে ডাকছে সেটা বাংলার এক মোহময় বা মায়াময় প্রকৃতি, এখানে কিন্তু আমরা সেই বিষয়টি দেখি। লক্ষ্মী প্যাঁচার ভিন্ন রকম সৌন্দর্য বাংলার প্রকৃতিকে বিশেষ রূপ ধারণ করে। অপরদিকে রক্তরাঙা শিমুল ফুলের সৌন্দর্য বাংলার রূপে রঙে এক অনন্য মাত্রা এনে দেয়। শিমুল ফুল লাল হয়ে থাকে এবং এই লাল রং যে তোমার প্রকৃতিতে যে কত বিস্তৃতভাবে একটা সৌন্দর্যের ছাপ রাখে সেই বিষয়টাও কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই। সেই জন্য কবি শিমুলের ডালে ডাকরত লক্ষ্মী প্যাঁচা হয়ে বাংলায় ফিরে আসতে চেয়েছেন। এখানে কিন্তু সৌন্দর্য বা প্রকৃতির প্রতি ভালো লাগা বা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকার যে বিষয়টি, সে বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই। আমরা পরবর্তী স্লাইডে আরেকটি প্রশ্ন দেখছি, আমারই পাবে তুমি উহাদের ভিড়ে। এখানে কবি কিন্তু সেই প্রকৃতিতে মিশে থাকার কথাটি আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বারবার এই প্রকৃতিতে ফিরে আসতে চান, হয়তো মানুষ না হলেন, হয়তোবা প্রকৃতির অন্য কোনো উপাদানে আসবেন, হয়তোবা হাঁস শঙ্খচিল শালিকের বেশে কিংবা কাকের বেশে নবান্নের ধানের উৎসবে আসবেন, আবার কখনোবার ঘরে ফিরে যাওয়া সাদা বকের দল, সেই বকের শাড়ির মধ্যেও কবিকে ফিরে পাওয়া যাবে। এই যে কবি বারবার এই দেশে ফিরে আসতে চাচ্ছেন, সেই বারবার ফিরে আসার দিকটিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। তোমরা একটু ব্যাখ্যাটি দেখবে স্ক্রিনে। এই কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন মৃত্যুর পরেও কবি রূপময় বাংলার প্রকৃতির মধ্যে মিশে থাকবেন। বাংলার রূপবৈচিত্র্য কবিকে করেছে প্রকৃতি পিপাসু, জীবনের এ তৃষ্ণা কোনো দিন মিটবে না। কবি কাক, শঙ্খচিল, লক্ষ্মী প্যাঁচা অথবা হাঁসের রূপ ধরে হলেও বারবার বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসতে চান। মৃত্যুর পরেও কবিকে রূপময় বাংলার প্রকৃতির মধ্যে খুঁজে পাওয়া যাবে, এটাই কবির দৃঢ় আশাবাদ। এখানে কবি তার মনের আকাঙ্ক্ষা, মনের স্বপ্নটাকে প্রকাশ করেছেন। তিনি এই বাংলাকে ভালোবেসে, তিনি এই দেশকে ভালোবেসে এখানে ফিরে আসতে চেয়েছেন। এই ফিরে আসার মধ্যেই তার প্রকৃতিপ্রেম এবং এই দেশের বা বাংলার সাথে তার যে হৃদয়ের বন্ধন, সেই হৃদয়ের বন্ধনটিকে আমরা দেখতে পাই। আমরা পরবর্তী স্লাইডে আরও কিছু প্রশ্ন দিচ্ছি, যেগুলোর তোমরা বাসায় এই প্রশ্নগুলোকে তোমরা নিজেদের মতো করে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি একটি গাইডলাইন দিচ্ছি। হয়তোবা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, এখানে যে কথাটি মূলত বলা হয়েছে, কার্তিক মাসে যে নবান্ন উৎসব হয় তখন সামান্য কুয়াশা পড়ে, সেই কুয়াশায় ভোরের কাক হয়ে তিনি এই নবান্নের দেশে ফিরে আসতে চান। এখানে বাংলার যে কৃষি ঐতিহ্য, বাংলার যে কৃষি সংস্কৃতি আছে, সেই কৃষি সংস্কৃতির সাথে কবির হৃদয়ের যে বন্ধন, অর্থাৎ কবি এই দেশের যে কৃষি ঐতিহ্যে লালিত পালিত হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই। এবং এই কবিতায় বাংলার প্রকৃতির মূলত গ্রামকেন্দ্রিক বাংলার প্রকৃতিকে ব্যবহার করা হয়েছে, শহুরে কোনো উপমা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। অর্থাৎ তিনি এই দেশের গ্রামের সন্তান এবং এই কৃষি ঐতিহ্যের সাথে কবির যে একটা আত্মিক বন্ধন, সেই বিষয়টি কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই। হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এখানে হাঁসের প্রতি কিশোরীর যে মমত্ব, সেই মমত্বের মধ্যেও কিন্তু কবি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। এখানে যে কথাটি বলা হয়েছে, কোনো এক কিশোরী যার একটি হাঁস আছে, অনেকগুলো হাঁসের সাথে যখন সেই হাঁসটি মিশে যায় তাকে হয়তোবা সহজে আলাদা করা যাবে না। আলাদা করার জন্যই সেই হাঁসের পায়ে একটি ঘুঙুর বেঁধে দিয়েছে। সেই ঘুঙুর পরা হাঁসের ছদ্মবেশ নিয়ে কবি এই বাংলায় ফিরে আসতে চান। এখানে যে কথাটি মূলত বলা হয়েছে সেটি হচ্ছে সেই হাঁসের প্রতি কিশোরীর যে মমত্ববোধ, সেই মমত্ববোধের মধ্যেও কিন্তু কবি মিশে থাকতে চান। অর্থাৎ বাংলার তুচ্ছাতি তুচ্ছ বিষয়গুলো, প্রকৃতির তুচ্ছ বিষয়গুলো কবির হৃদয়ে একটা বড় অপরূপতার বন্ধন, অপরূপতার মুগ্ধতা সৃষ্টি করেছে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হলো যে খইয়ের ধান বলতে এখানে বিন্নি ধানকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে ধান দিয়ে খই বানানো হয়, এখানে বিন্নি ধানের কথা বলা হয়েছে। এবং এই কবিতায় দেখা গেছে যে কোনো এক কৃষকের ঘরের উঠোনে ধান শুকাতে দেওয়া হয়েছে এবং সেই ধান যখন শুকাতে দেওয়া হয় তখন সেই শুকানো ধানগুলোই কোনো এক শিশু আনন্দের ছলে ছড়াচ্ছে। তার শিশুর মনের নির্মল আনন্দের মধ্যেও কিন্তু কবি ফিরে আসতে চান। হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এখানে মূলত যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে
কবি মূলত বলতে চান যে এই প্রকৃতি, এই দেশে যে তুচ্ছ বিষয়গুলো, যেমন গোবরের পোকা, একটি কালো রঙের গোবরের পোকা দেখতে খুব একটা সুন্দর নয়, কিন্তু এটাও কিন্তু কবির চোখে মুগ্ধতা। সন্ধ্যার আকাশে যখন এটি উড়ে বেড়ায় তখন এটি কবিকে মুগ্ধ করেছে। কবি কিন্তু সেই গোবরের পোকার ছদ্মবেশ ধারণ করেও এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। এখানে মূলত যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কবি সব কিছু দিয়েই কবি কিন্তু এই দেশকে ভালোবাসতে চান এবং সব কিছুর বিনিময় হলেও যে কোনো মূল্যে তিনি এই দেশে যে কোনোভাবে হোক ফিরে আসতে চান। অর্থাৎ বাংলার প্রতি কবির যে ভালোবাসা, বাংলার অপরূপতার প্রতি কবির যে মুগ্ধতা, সেই বিষয়টা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পেয়েছি। তোমাদের জন্য এখানে জ্ঞানমূলকের কিছু প্রশ্ন আমরা দিচ্ছি, তোমরা একটু দেখবে। বনলতা সেন কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। আবার আসিব ফিরে কবিতাটির মূল ভাব কোনটি? মূল ভাব বা মূল বিষয়টি কী ছিল? সেটি হচ্ছে প্রকৃতি চেতনা। আবার আসিব ফিরে কবিতায় কে খইয়ের ধান ছড়াতেছে? উত্তর হচ্ছে শিশু, এবং এই খইয়ের ধান ছড়ানোর মধ্য দিয়ে শিশুর নির্মল আনন্দ কিন্তু প্রকাশ পেয়েছে। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে আসে? উত্তর হচ্ছে বকের দল। এবং কবি কিন্তু আবার আসিব ফিরে লাস্টের সেই চরণটিতে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে ওই বকের দলের বা সাতা বকের দল যারা মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে যাচ্ছে তাদের মধ্যেই কিন্তু কবিকে খুঁজে পাওয়া যাবে। নবান্ন, নতুন ভাত। আবার আসিব ফিরে কোন জাতীয় রচনা? কবিতা। কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে আসতে চান? শঙ্খচিল শালিকের বেশে। কবি কি হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন? উত্তর কাক। কবি কি হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন? উত্তর হাঁস। এখানে একটু কথা বলে রাখা দরকার, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এই দেশে অনেক জল, যে কারণে বাংলাদেশকে বলা হয়েছে জলাঙ্গীর দেশ। এই জল অঙ্গ বাংলার। এখানে হাঁসের বেশে যখন তিনি ফিরে আসতে চান, সেই বাংলার জলের মধ্যেই কিন্তু কবি বারবার মিশে যেতে চান। এখানে বাংলার সেই নদীমাতৃকতা, বাংলার সেই যে জল, নদী, এই সব কিছু কিন্তু কবিকে আকৃষ্ট করেছে, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখছি। জীবনানন্দ দাশ কীভাবে মারা যান? উত্তরটা হচ্ছে ট্রাম দুর্ঘটনায়, একটি সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা কিছু নৈবেত্তিক প্রশ্নের উত্তর দেখব। তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু স্ক্রিনে দেখো, আর তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, তোমরা পাঠ্য বইয়ে দাগিয়ে নিবে। ধানসিঁড়ি নদীর নাম। আবার আসিব ফিরে কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? রূপসী বাংলা। এর পরের যে প্রশ্নটা আছে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, এখানে সারাদিন কেটে যাবে কার? এখানে হবে হলো কবির। কবিতাটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। গোধূলি লগনে জগদীশ স্বরে বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের করে। এখানে উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সেটা হলো প্রকৃতি চেতনা, এবং তিনি প্রকৃতির মধ্যেই যে আবার ফিরে আসতে চান, ওই প্রকৃতির মুহূর্তটাকে তিনি স্মরণে রাখতে চান, সেই বিষয়টা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এই কবিতার বিস্তৃত আলোচনা করলাম। এখন তোমাদের জন্য আমরা একটা ছোট্ট বাড়ির কাজ দেব, এবং সেই বাড়ির কাজটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে, তোমরা বাড়িতে সেই সৃজনশীল প্রশ্নটি লিখবে, এবং সেই সৃজনশীল প্রশ্নটি লিখে তোমরা তোমাদের স্কুল খোলার পরে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে মূল্যায়ন করে নেবে, তার মতামত সেখানে সন্নিবেশিত করবে। এবং তোমরা এই অধ্যায়টি বুঝতে, তোমরা যদি বুঝে থাকো, আমাদের দুটো ক্লাস যদি করে থাকো, প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস, তাহলে আশা করি এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন বা বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তোমরা তার সঠিক উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলে। আমাদের এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে যদি, এবং ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই তোমরা যে কাজটি করবে, আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিজিট করবে এবং এটির পুনঃপ্রচার দেখবে। আবার তোমার যদি কোনো মতামত থাকে, তোমার যদি কিছু বলার থাকে, তুমি অবশ্যই আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্টস করে জানাবে। আর তাছাড়া স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে, সেই নম্বরটিতে বা মেইল অ্যাড্রেসটিতে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা লিখে জানাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি নির্দেশনা মেনে তোমরা ঘরে থাকবে, আমার ঘরে আমার স্কুলের সাথে থাকবে। আশা করি সবাই নিরাপদ থাকবে। ধন্যবাদ।